শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছো। আজকে অনলাইন ক্লাস তোমাদের সাথে প্রথম আমার দেখা হলো। আশা করি তোমরা বাসায় অনেকেই পড়াশোনা করেছো, যেহেতু আমি কিন্তু এই মানে মলিকুলার জেনেটিক্স যেটা আর কি অনেকগুলো টপিক্স পড়িয়েছি ক্লাসে, অনেকগুলো টপিক্স পড়িয়েছি। যে টপিক্সগুলো বাকি রয়েছে, কয়েকটা টপিক্স বাকি রয়েছে, তার ভিতরে অন্যতম একটা প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষণ এই টপিক্সটা বাকি রয়েছে। আর কিছু বাকি রয়েছে, আমি সেইগুলো পড়াবো তোমাদের। তো আজকে প্রোটিন সিনথেসিস সম্পর্কে আমাদের একটু আলোচনা করি। সিলেবাসের দিকে যদি তাকাও, সেখানে কি আছে? প্রোটিন সিনথেসিস দেখা যাচ্ছে, প্রোটিন সিনথেসিস অ্যাপারেটাস, প্রোটিন সংশ্লেষণের যন্ত্রপাতি কি, স্ট্রাকচার অফ টিআরএনএ, রাইবোজোম, তারপর ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, এইভাবে আর কি বর্ণনা করেছে। এটা লেখা ছোট কিন্তু অনেক বড় চ্যাপ্টার, প্রোটিন সিনথেসিস অ্যাপারেটাস। আজকে তোমাদের আমি পড়াবো, এক লেকচারে শেষ করতে পারবো না। আজকে পড়াবো স্ট্রাকচার অফ টিআরএনএ অ্যান্ড রাইবোজোম অ্যান্ড জেনেটিক কোড। এখানে উল্লেখ করে নেই, জেনেটিক কোড সম্পর্কে আলোচনা করবো, কারণ প্রোটিন সিনথেসিস বুঝতে হলে জেনেটিক কোড সম্পর্কে জানতেই হবে। তাহলে কি আজকে আলোচনা করবো? রাইবোজোমের গঠন সম্পর্কে সামান্য আলোচনা করবো। আমরা জানি রাইবোজোমের গঠন, তারপর টিআরএনএ সম্পর্কে আলোচনা করবো এবং জেনেটিক কোড সম্পর্কে আলোচনা করবো। তা প্রথমে যদি দেখি রাইবোজোম সম্পর্কে কিছু। রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ আগে বলতে হবে, আমরা জানি কিন্তু প্রোটিন সংশ্লেষণ কি। এখানে দুইটা ধাপে প্রোটিন সংশ্লেষণ হয়ে থাকে, একটা হলো ট্রান্সক্রিপশন, একটা হলো ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন কি? ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে বলে ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলে ট্রান্সলেশন। এই দুইটাকে একত্রে প্রোটিন সংশ্লেষণ বলা হয়েছে, এবং এই দুইটা জিনিসকে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনকে সাথে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। আমরা ফোর্থ ইয়ার করেছি, আবার বলছি সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, দ্যাট ইজ ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। আবার বলি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে, এটা আগামী ক্লাসে ভালো করে দেখাবো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়া, এমআরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন বলে। ট্রান্সক্রিপশন অ্যান্ড এমআরএনএ থেকে প্রোটিন এটাকে ট্রান্সলেশন বলে। এই দুইটাকে একত্রে বলা হয়েছে প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন সিনথেসিস। তো এই দুইটা, এই ধাপকে বাদ দিয়ে কিন্তু প্রোটিন তৈরি হতে পারে না। কাজে প্রোটিন সংশ্লেষণ করতে করার ধরে ট্রান্সক্রিপশন লাগবে, ট্রান্সলেশন লাগবে। এবং এই প্রোটিন সিনথেসিস একটা বিরাট ব্যাপার, এখানে অনেক যন্ত্রপাতি দরকার, অনেক কেমিক্যালস দরকার। সেই জন্য বলেছে প্রোটিন সংশ্লেষণ অ্যাপারেটাস। অ্যাপারেটাসের অন্যতম হলো রাইবোজোম। কেন রাইবোজোম অন্যতম একটা অ্যাপারেটাস? কারণ প্রোটিন সংশ্লেষণ, কোষের যে জায়গায় প্রোটিন সংশ্লেষণটা হয় সেই জায়গাটা হলো রাইবোজোম। কাজে কোষের একটা কি বলবো অবিচ্ছেদ্য অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রাইবোজোম। রবার্টস নামক বিজ্ঞানী, রবার্টস 1958 সালে প্রথম রাইবোজোম শব্দটি ব্যবহার করে। রাইবোজোম 1958 সালে রবার্টস নামক বিজ্ঞানী শব্দটি ব্যবহার করে। রাইবোজোম কি দ্বারা গঠিত? রাইবোজোম দুইটা উপাদান দ্বারা গঠিত, আরএনএ প্লাস হলো প্রোটিন। এই দুইটি অংশ দ্বারা গঠিত, আরএনএ এবং প্রোটিন। এটা কোষের ভিতরে একটা দানাদার বস্তু। আরএনএ, রাইবোজোমাল আরএনএ এখানে থাকবে এবং প্রোটিন থাকবে। তো এটাই হলো রাইবোজোমের রাইবোজোম হলো কি বলবো, রাইবোজোম হলো আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত দানাদার বস্তু, কোষের ভিতরে অবস্থিত অংশ, যেখানে প্রোটিন সংশ্লেষণ সম্পন্ন হয়ে থাকে। তাহলে এটা কোথায় থাকে? প্রোটিন সংশ্লেষণ কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। নিউক্লিয়াস থেকে কাজ শুরু হয়, কিন্তু আসলে প্রোটিন সংশ্লেষণ হয় যে সাইটোপ্লাজমে। কাজেই রাইবোজোমটা রাইবোজোম সাইটোপ্লাজমে থাকে। রাইবোজোম ইকোলাই কোষে, একটা ইকোলাই কোষে, ইকোলাই ব্যাকটেরিয়া সরলতম একটা ব্যাকটেরিয়া, ইকোলাই কোষে প্রায় 20,000-এর মতো রাইবোজোম থাকে। 20,000টি ইকোলাই কোষে 20,000টি রাইবোজোম থাকে, এবং একটা ইউক্যারিওটিক কোষে 1 কোটির মতো রাইবোজোম থাকতে পারে।
তো রাইবোজোম কিন্তু বললাম যে ইকুলাইট কোষে বিশেষ যে রাইবোজোম থাকে, এটা ওই কোষের শুষ্ক ওজনের প্রায় 25%। 25% অনেক, একটা কোষের 25% মানে 1/4 হলো রাইবোজোম ইকুলাইট কোষে, 1/4 রাইবোজোম। এর ভিতরে হলো 16% হলো এই আরআরএনএ এবং 9% হলো প্রোটিন। 16% হলো আরআরএনএ এবং 9% প্রোটিন, এই 20%-এর ভিতরে। তো রাইবোজোমের গঠন যেটা বলা হলো, দুইটা জিনিস এটা মনে রাখতে হবে। রাইবোজোমের সময় আমরা সবসময় দেখি এস একটা ভ্যালু জিনিস লেখা থাকে, 70s 80s। হোয়াট ইজ এস? 70s 80s এটা লেখা থাকে। এস মানে হলো সেডিমেন্টেশন রেট বা সেডিমেন্টেশন হার, তলানির হার, স্প্রেড বার্গও বলতে পারি। রাইবোজোম কি হারে তলানি পড়ে, মানে পানিতে বা তরল পদার্থে রেখে দিলে এর নিচে কি হারে তলানি পড়ে বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট যে যার দ্বারা নির্দিষ্ট হয়। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট তলানি পড়া সহগ যেটাকে বলেছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, এর দ্বারা ওই রাইবোজোমটা কতটুকু ভারী এবং আয়তন কতটুকু জায়গা দখল করে তা বোঝানো হয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, এবং এটাকে এস দ্বারা সূচিত করা হয়ে থাকে। তো 70s আমরা অতি পরিচিত 70s 80s রাইবোজোম সম্পর্কে। তো এস আমরা বুঝলাম যে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট দ্বারা বোঝানো হয়ে থাকে। 70s রাইবোজোম কি? আদি কোষে সাধারণ থাকে 70s রাইবোজোম, আর প্রকৃতি কোষে থাকে 80s রাইবোজোম। তো 70s রাইবোজোম আমরা জানি রাইবোজোমের দুইটা প্রধান সাব ইউনিট থাকে। একটা হলো 70s এর ক্ষেত্রে 30s সাব ইউনিট 30s, আরটা হলো 50s সাব ইউনিট। এই দুটো সাব ইউনিটে ভাগ করে থাকে আদি কোষের রাইবোজোম। এই রাইবোজোমের ভিতরে আমরা বলছি আরআরএনএ থেকে প্রোটিন থাকে। এটা যখন ডিসোসিয়েট করব বা বিশ্লেষণ করব, ডিসোসিয়েট করব, তখন প্রোটিন এবং আরআরএনএ বের হয়ে যাবে। 30s কে যখন ডিসোসিয়েট করব তখন কি বের হয়? 16s আরআরএনএ, 16s আরআরএনএ প্লাস হলো 21 21টি প্রোটিন। এভাবে ভাগ হয়ে যায়। 30s রাইবোজোমের সাব ইউনিটকে ডিসোসিয়েট করলে 16s আরআরএনএ এবং 21 প্রোটিন পাওয়া যায়, দুটো উপাদান দ্বারা গঠিত। এবং 50s কে যদি ডিসোসিয়েট করি তাহলে কি পাওয়া যাবে? 5s আরআরএনএ প্লাস পাওয়া যায় 23s আরআরএনএ এবং প্লাস হলো 31 প্রোটিন। 31 এতটি প্রোটিন দ্বারা গঠিত। তো 50s সাব ইউনিটে এগুলো আমরা মনে রাখবো, লিখে রাখবো, মুখস্থ করবো। 30s হলো 16s আরএনএ এবং 21 প্রোটিন, আর 50s হলো 5s আরএনএ 23s আরএনএ এবং 31 এতটি প্রোটিন থাকে। এটাকে যখন বিশ্লেষণ করব 80s এর ক্ষেত্রে আমরা জানি 40s এবং 60s দুটো সাব ইউনিট, 40s এবং 60s সাব ইউনিট। এটাও যখন ডিসোসিয়েট করব তখন কি পাবো? ডিসোসিয়েট করলে 40s এর ক্ষেত্রে পাবো 18s আরএনএ, 18s আরএনএ প্লাস পাবো 30 প্রোটিন, 30টি প্রোটিন। 40s সাব ইউনিটকে 18s আরএনএ এবং 30 প্রোটিন পাবো, এবং 60s সাব ইউনিটকে ডিসোসিয়েট করলে পাবো 5s আরএনএ প্লাস 5.8s আরএনএ প্লাস হলো 28s আরএনএ প্লাস পাবো 50 প্রোটিন, 50টি প্রোটিন। এই জিনিসগুলো আমরা লিখে রাখবো, মুখস্থ করবো। তো রাইবোজোম আদি কোষের 70s এর দুটো সাব ইউনিট থাকে এবং 80s এর দুটো সাব ইউনিট থাকে। 30s 60s মিলে 80s না, কারণ তলানি পড়ার কারণ তলানি পড়বার এটা যখন দুটো ভাগ হয়ে যায় তখন 30s সাব ইউনিট এবং 50s সাব ইউনিট এটা আলাদা আলাদা ভাবে 30s 50s, কিন্তু যখন একত্র হবে তখন তলানি পড়ার হার হবে এরকমের। যখন ভাগ হয়ে যায় দুটো সাব ইউনিট
যে আমরা জানি যে রাইবোজোম এরকম একটা সাবইউনিট থাকে, এর সাথে এরকম একটা সাবইউনিট থাকে। এটা হলো মনে করো 30s সাবইউনিট, এটা হলো 50s সাবইউনিট। এটা যখন আলাদা হয়ে যায় 30s সাবইউনিট, তখন এর তলানি পড়ার হার মানে 30 এই হারে হয়ে থাকে। আর এটা যখন আলাদা হয়ে যায় তখন 50s। বাট যখন একত্র হয়ে যায় এই দুটি মিলিয়ে হয় 70s সেডিমেন্টেশন রেট। এই হলো মোটামুটি রাইবোজোম সম্পর্কে। রাইবোজোমের মূল কথা হলো এটা কেন গুরুত্বপূর্ণ, প্রোটিন সংশ্লেষণ আমরা করতেছি, আসল উদ্দেশ্য হলো প্রোটিন সংশ্লেষণ বোঝা। প্রোটিন সংশ্লেষণ কোথায় হয়? রাইবোজোমে হয়। রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজম থাকে। এটা হলো একটা দানাদার পদার্থ, এটা দুইটা উপাদান গঠিত, আর আরএনএ, রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। মূল কথা হলো এটা। এবং কোষের একটা অবিচ্ছেদ্য অংশ। আদি কোষের ইউক্যারিওট ক্ষেত্রে বলছে 20,000টি রাইবোজোম থাকতে পারে, যা কোষের শুষ্ক ওজনের প্রায় 25%, এবং প্রকৃত কোষের ক্ষেত্রে 1 কোটির মতো রাইবোজোম থাকে। তো দ্যাট ইজ রাইবোজোম। এরপর দেখো আমরা টিআরএনএ। তোমাদের সিলেবাসে যা আছে আমি সেইভাবে দেখাচ্ছি। টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। আমরা জানি যে প্রোটিন সংশ্লেষণের জন্য কি দরকার, এমআরএনএও দরকার, এই আরএনএগুলো দরকার হবে, আর আরএনএ, এই তিনটে আরএনএর দরকার হবে। এছাড়া প্রোটিন সংশ্লেষণ সম্পূর্ণ হবে না, হবেই না। ট্রান্সফার আরএনএ একটা, মেসেঞ্জার আরএনএ একটা, এবং রাইবোজোমাল আরএনএ, এই তিন ধরনের আরএনএ লাগবে। বাট তোমাদের বিশেষভাবে বলা হয়েছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। কোনো একটা জিনিসকে ট্রান্সফার করে, তাই এটাকে ট্রান্সফার আরএনএ বলে। কি ট্রান্সফার করে? প্রোটিন। আমরা জানি প্রোটিন গঠিত হলো 20টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা। এই যে 20টি অ্যামাইনো অ্যাসিড সাইটোপ্লাজমে থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে ট্রান্সফার করে নিয়ে সে মেসেঞ্জার আরএনএ বা রাইবোজোমের মেসেঞ্জার আরএনএ যেখানে থাকে সেখানে নিয়ে যায়। এরকম একটা ব্যাপারটা। এরকম হলো 30s সাবইউনিট, এখানে মেসেঞ্জার আরএনএ এসে যুক্ত হয়, তার সাথে বড় সাবইউনিট এসে এখানে যুক্ত হয়। তো টিআরএনএ কাজ হলো এখানে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 2, আমরা দেখবো আগামী ক্লাসে অ্যামাইনো অ্যাসিড 3, এই অ্যামাইনো অ্যাসিড পোল বলে। অ্যামাইনো অ্যাসিড পোলগুলোকে এক একটা টিআরএনএ এক একটা অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে এসে সে কোথায় যায়? এখানে যায়। এই যে টিআরএনএ এখানে মেসেঞ্জার আরএনএর সাথে এসে মিশে যায়। এইভাবে এটা এখানে এসে যুক্ত হয়ে যায়। তাই এটা অ্যামাইনো অ্যাসিডগুলোকে ট্রান্সফার করে বলে টিআরএনএ কে বলা হয় ট্রান্সফার আরএনএ, টিআরএনএ ট্রান্সফার আরএনএ। তো এটা প্রোটিন সংশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে যদি বহন করে না যায় তাহলে প্রোটিন সংশ্লেষণ হবেই না। সেই জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ বলেই এটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ট্রান্সফার আরএনএ এটা কোষের একটা অবিচ্ছেদ্য অংশ। এটা একটা ক্ষুদ্র টিআরএনএ, ক্ষুদ্র আর কি, আরএনএ ভিতরে একটা ক্ষুদ্র আরএনএ। এটা আরএনএ গঠন আমরা জানি ক্লোবাল লিপ মডেল, গঠনের কথা আমরা পড়েছি। এখনো দেখবো ক্লোবাল লিপ মডেল, এটার গঠনটা কেমন সেটা যদি আমি স্লাইড দেখি তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমি স্লাইডে চলে যাবো। দেখো স্লাইডটা দেখো। একটা টিআরএনএতে কতটা নিউক্লিওটাইড থাকে? বিজ্ঞানীরা বলছেন যে 73 থেকে 93টি নিউক্লিওটাইড 73 থেকে 93টি নিউক্লিওটাইড থাকে। তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে 76টি নিউক্লিওটাইড বিশিষ্ট টিআরএনএ হলো একটা আদর্শ টিআরএনএ। আমি এই 76টি নিউক্লিওটাইড বিশিষ্ট টিআরএনএ এর গঠন কেমন এবং ক্লোবাল লিপ মডেলটা কেমন সেটা তোমাদের দেখাবো স্লাইডে চলে আসি। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ ছবিতে দেখা যাচ্ছে, বুঝে যায় ওখানে। এটা হলো টিআরএনএ এর গঠন, গ্লোবাল লিপ মডেল গঠন, এবং বলা হয়েছে 76টি নিউক্লিওটাইড বিশিষ্ট গঠন। তো টিআরএনএ, আরএনএ হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড, আর ডিএনএ সাধারণত ডাবল স্ট্যান্ডার্ড। বাট এখানে এটা ডাবল স্ট্যান্ডার্ডের মতো দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে সেটা পরে বলছি। মনে রাখবে আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড, বাট এটা ডাবল স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে সেটা পরে বলছি। এবং এখানে বলছি যে 76টি নিউক্লিওটাইড থাকে।
আর আরএনএ ডিএনএ আমরা জানি 5 প্রাইম টু 3 প্রাইম, এখানেও 5 প্রাইম টু 3 প্রাইম থাকবে। ভালো করে খেয়াল করে দেখো এই অংশটা এই যে 5 প্রাইম এখানে লেখা আছে 5 প্রাইম, আর 3 প্রাইম কোথায়? 3 প্রাইম এখানে লেখা আছে 3 প্রাইম। তো 5 প্রাইম থেকে এখানে নিউক্লিওটাইডের যদি নাম্বারিং করা হয়, নাম্বারিং করার ছবি খুব কম পাওয়া যায়, বাট এই একটা ছবি এখানে পেয়েছে নাম্বারিং করে। এখানে 76টি নিউক্লিওটাইড, কোন নিউক্লিওটাইডের অবস্থান কোথায় সেটা এখানে নির্দিষ্ট করে বলা আছে। 1 2 থেকে মানে 5 প্রাইম থেকে 1 2 5 প্রাইম থেকে শুরু হবে, 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইমে গিয়ে শেষ হবে। তো 5 প্রাইম হলো 1 2 এক নম্বর নিউক্লিওটাইড, 2 নম্বর নিউক্লিওটাইড, 3 নম্বর নিউক্লিওটাইড, দ্যাট মিন্স বেসগুলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। আমরা জানি টিআরএনএতে থাকবে কি 4টা নাইট্রোজেন বেস, বা আরএনএতে থাকবে 4টা নাইট্রোজেন বেস, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল, থাইমিনের পরিবর্তে ইউরাসিল। এখনো তাই আর কি। তো এই বেসগুলোর 1 2 3 76টি কি বেস, 76টি বেস, 1 2 3 5 প্রাইম থেকে শুরু হলো 1 2 3 4 5 6 7 এভাবে যে একেবারে শেষে 3 প্রাইমে যে 76তম নিউক্লিওটাইড এখানে দেখা যাচ্ছে 76তম নিউক্লিওটাইড। তো এই 76তম নিউক্লিওটাইডটা, এই নিউক্লিওটাইডগুলো কিভাবে থাকে, এখানে কয়েকটা বাহু তৈরি করে এরা, বাহু তৈরি করে। প্রথম যে বাহুটা আছে সেই বাহুটা, এটার এখানে কোনো নাম নাই, বাট এই থেকে এই পর্যন্ত যে বাহুটা আছে 9 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত, 14 নম্বর পর্যন্ত 25 নম্বর পর্যন্ত নিউক্লিওটাইড বিশিষ্ট যে বাহুটা আছে সেটাকে ডিএইচইউ বাহু, ডিএইচইউ ডাইহাইড্রোইউরিডিন, ডিএইচইউ, ডিএইচইউ মানে ডাইহাইড্রোইউরিডিন। ডাইহাইড্রোইউরিডিন কি একটা এখানে বিশেষ ধরনের কিছু বেস থাকবে, ব্যতিক্রমী বেস থাকে, যেমন অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এগুলো তো থাকি, এছাড়াও কিছু ব্যতিক্রমী বেস থাকে। হাইড্রোইউরিডিন, ডাইহাইড্রোইউরিডিন একটা বেস, একটা ব্যতিক্রমী বেস। এই ব্যতিক্রমী বেসটা এই বাহুতে থাকে বলে এই বাহুটার নাম হচ্ছে ডিআইসিউ বাহু। ডাইহাইড্রোইউরিডিন অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিলের মতো ওইরকম আর একটা ব্যতিক্রমী বেস ডাইহাইড্রোইউরিডিন। এই বেসটা এখানে এই বাহুতে থাকে বলে এটাকে ডাইহাইড্রোইউরিডিন বাহু বলা হয়েছে। তো এই বাহুটা 9 নম্বর বেস থেকে শুরু করে এখানে এসে 25 নম্বর বেসে যে শেষ হয়েছে। আর এখানে একটা লুপ তৈরি হয়েছে, ডিএসইউ লুপ বলে এটাকে, এই বাহুর একটা লুপ। এই লুপ মানে কি, এখানে দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে এই বাহুটা। তো এখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এখানে তো ডাবল স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে, বাট এটা এরকম হয়েছে যে এখানে যে বেজ আছে তার কমপ্লিমেন্টারি বেজ এখানে আছে, যার কারণে বেজগুলো কাছাকাছি পাশাপাশি এসে অবস্থান করে। মনে করি এখানে যদি সাইটোসিন থাকে এখানে গুয়ানিন আছে, এখানে অ্যাডেনিন থাকলে এখানে ইউরাসিল আছে, হ্যাঁ, আবার এখানে গুয়ানিন থাকলে এখানে সাইটোসিন আছে। এই জন্য এই বাহুগুলা কমপ্লিমেন্টারি হয়ে যায়, কমপ্লিমেন্টারি হয়ে যাওয়ার কারণে বাহুগুলা মানে পাশাপাশি এসে অবস্থান করে, মনে হয় যে ডাবল স্ট্যান্ডার্ড। বাট যেটা লুপ তৈরি হয় এখানে যে বেসগুলো আছে, এখানে মনে করো সাইটোসিন আছে, সাইটোসিন থাকলে ইউরাসিল এখানে নাই, তারপর এখানে ইউরাসিল আছে, এখানে অ্যাডেনিন নাই, সাইটোসিন আছে, এখানে গুয়ানিন নাই। তো যে জায়গায় এরকম কমপ্লিমেন্টারি বেস নাই সেই জায়গায় এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড থাকে এবং এটা লুপের মতো দেখায়। যে জায়গায় আবার বলছি যে জায়গায় কমপ্লিমেন্টারি বেস থাকবে না সেই জায়গাটা লুপের মতো গঠন করে, তাই এটাকে ডিএসসি বাহুর ডিএইচইউ লুপ বলা হয়েছে এটাকে। তারপর হলো আরেকটা বাহু 26 27 28 থেকে শুরু করে এইভাবে একেবারে এই পর্যন্ত যে একটা বাহু রয়েছে এটাকে বলে অ্যান্টিকোডন বাহু। অ্যান্টিকোডন আর কোডন এবং অ্যান্টিকোডন, কোড জেনেটিক করতে পড়াবো, অ্যান্টিকোডন বুঝতে পারবে আর কি। অ্যান্টিকোডন বাহু 26 থেকে শুরু করে এখানে যে 43 নিউক্লিওটাইড বিশিষ্ট এখানে যে শেষ হয়েছে অ্যান্টিকোডন বাহু। এখানে কমপ্লিমেন্টারি বেসগুলো রয়েছে বলে এটাকে মনে হচ্ছে যে ডাবল স্ট্যান্ডার্ড, বাট এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড কমপ্লিমেন্টারি বেস থাকার কারণে। বাট এই যে লুপ যেটা হয়েছে এই লুপের এখানে কোনো কমপ্লিমেন্টারি বেস নাই, সেই জন্য এটা লুপের মতো দেখেছে। অ্যান্টিকোডন, কোডন হলো আমরা জানি কি এমআরএনএর 3টা নাইট্রোজেন বেস দিয়ে একটা জেনেটিক কোড তৈরি হয়। যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এই 4টা বেজে যে কোনো 3টা বেস যখন একত্রিত হয় একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না, প্রোটিন সংশ্লেষণের সংকেত বহন করে, তখন সেটাকে বলা হয় জেনেটিক কোড। যেমন AUG একটা কোড, সূচনাকারী কোড AUG, এর কমপ্লিমেন্টারি কোড যেটা AUG এর কমপ্লিমেন্টারি কোড যেটা সেটা হবে অ্যান্টিকোড।
কোডের বিপরীত বা কমপ্লিমেন্টারি বেসগুলো যখন হয় তখন সেটা বলি এন্টি কোড। এই এখানে টিআরএন এর এন্টি কোড থাকে, সেই এন্টি কোড থাকার কারণে সে যে কোথায় ওই কোডের সাথে এমআরএনএতে যে কোড থাকে, যেটা বললাম এমআরএনএ কোডে যেতে বলে ভালো হতো, এমআরএনএ যে কোড থাকবে সেই কোডের সাথে যে এন্টি কোড যেখানে তার কোড আছে, এন্টি কোডের কোড যেখানে আছে সেখানে যে সে অ্যাড হবে। তো এখানে এন্টি কোড কত নম্বর বেসগুলা? এন্টি কোড হলো 34, 35 এবং 36। 34, 35 এবং 36, এই লেখাটা একটু দূরে চলে গেছে। এন্টি কোড হলো তিনটা, কোড যেহেতু তিনটা বেস নিয়ে গঠিত, এন্টি কোড তিনটা বেস নিয়ে গঠিত এবং সেটা নির্দিষ্ট কিন্তু 34 নম্বর বেস, 35 নম্বর বেস এবং 36 নম্বর বেস। মনে রাখবে এন্টি কোডের বেস নাম্বার হলো 34, 35 এবং 36। আবার বলি 34, 35, 36 এন্টি কোড। এন্টি কোড এখানে আসে বলে এটাকে এন্টি কোড বাহু বলে, এবং এই লুপটা এন্টি কোড সহ হয় বলে এন্টি কোডন লুপ বলে, এটাকে এন্টি কোডন লুপ। তারপর যদি আবার আমি সামনের দিকে আগাই 44 থেকে 49 পর্যন্ত একটা ছোট বাহু বলা আছে, এটাকে অতিরিক্ত বাহু বা এক্সট্রা বাহু বলা হয়। এখানে 6 থেকে 21টা পর্যন্ত নিউক্লিওটাইড থাকতে পারে, কোষ ভেদে এটা আলাদা হয়ে থাকে। তো 44, 45, 46, 47, 48 এরকম অতিরিক্ত একটা বাহু থাকবে, ছোট একটা বাহু, অতিরিক্ত বাহু বা এক্সট্রা বাহু বলেছে। তারপর হলো আবার দেখো 65 থেকে শুরু করে এদিকে 50 বা 50 থেকে শুরু করে 50 থেকে শুরু করে এদিকে যাচ্ছি, তো ডান দিকে যাচ্ছি 3 প্রাইমে দিকে যাচ্ছি। 50 থেকে শুরু করে এখানে 65 বা 64 নিউক্লিওটাইড বিশিষ্ট একটা বাহু, এটা বলে টি সিউডো ইউরাসিল। এটা হলো সিউডো ইউরাসিল সি বাহু, থাইমিন সিউডো ইউরাসিল সি বাহু। সিউডো ইউরাসিল এটা একটা ব্যতিক্রমী বেজ, যে বলছি যে এই টিআরএনএতে কতগুলো ব্যতিক্রমী বেজ আছে, যেমন এখানে আগে পেলে ডিএসও ডাই হাইড্রো ইউরোডিন একটা ব্যতিক্রমী বেজ, সিউডো ইউরাসিল একটা ব্যতিক্রমী বেজ, সিউডো ইউরোডিন একটা ব্যতিক্রমী বেজ, ইনোসিন একটা ব্যতিক্রমী বেজ, এখানেও একটা ব্যতিক্রমী বেজ থাকে সিউডো ইউরোডিন। এই প্রত্যেকটা হলো সিউডো ইউরোডিন। সিউডো ইউরোডিন এই ব্যতিক্রমী বেজকে এই বাহুতে থাকে বলে এই বাহুর নাম হলো টি সিউডো ইউরোডিন সি বাহু। সি বাহু থেকে একই কথা, এখানে কমপ্লিমেন্টারি বেজ আছে বলে এটা ডাবল স্ট্যান্ডার্ড বলা হয়, আর এখানে কমপ্লিমেন্টারি বেজ নাই বলে এটাকে একটা লুপ তৈরি করেছে। তো এটা হলো টি সিউডো ইউরোডিন সি লুপ এবং টি ইউরোডিন সিউডো ইউরোডিন সি বাহু। তারপর হলো একটা অ্যাকসেপ্টার আর্ম বলা হয়, গ্রাহী বাহু। অ্যাকসেপ্টার আর্ম, অ্যাকসেপ্টার কি? এর কাজ হলো অ্যামাইনো অ্যাসিডকে অ্যাকসেপ্ট করে, অ্যামাইনো অ্যাসিডকে বহন করা। অ্যামাইনো অ্যাসিড যে বাহু দ্বারা সে বহন করে সেটাকে বলা হয় গ্রাহী বাহু বা অ্যাকসেপ্টার আর্ম। এই যে অ্যামাইনো অ্যাসিড এখানে 76তম বেজে এসে শেষ হয়েছে, এইটা অ্যামাইনো অ্যাসিডটা এসে এখানে এসে যুক্ত হবে। অ্যামাইনো অ্যাসিড 1, অ্যামাইনো অ্যাসিড 2, অ্যামাইনো অ্যাসিড 3, যে অ্যামাইনো অ্যাসিড সে বহন করতে হবে সে এখানে এসে যুক্ত হবে, অর্থাৎ 3 প্রাইম প্রান্তে অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হয় এবং এই বাহুতে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় বলে এটাকে অ্যাকসেপ্টার আর্ম বা গ্রাহী বাহু বলা হয়েছে। এখানে 76 থেকে 67 বা 66 পর্যন্ত বেস পর্যন্ত এই বাহু দ্বারা এটা গঠিত। তো এই হলো গ্লোবাল লিড মডেল, বেশ ভালোভাবে মার্কিং করে এখানে দেখানো হয়েছে। তোমরা হয়তো নাম্বারিংগুলো দিতে পারবে না, তো বিশেষ ক্ষেত্রে যদি লুপের ক্ষেত্রে কত থেকে কত বেজ পর্যন্ত শুরু হয়েছে সেই নাম্বারিংগুলো করতে পারো, এগুলো দরকার নাই। 1, 2, 3 এখানে দেখালে 76, 75, 74 দেখালে, এখানে কিন্তু এই বেজগুলো কিন্তু নির্দিষ্ট 74, 75, 76 বেজে থাকবে। 74-এ সাইটোসিন, 75-এ সাইটোসিন এবং 76 থাকবে অ্যাডেনিন। অ্যাডেনিন নির্দিষ্ট অ্যাকসেপ্টার আর্মে সিসিএ প্রান্ত বলা হয়, জন্য এটাকে নির্দিষ্ট কিন্তু অ্যাকসেপ্টার আর্মের নির্দিষ্ট সিসিএ। সি হলো 74তম বেস, সি 75তম বেস, এ হলো 74তম বেস। তো এইটা লিখে দেবে 76, 75, 74 এ সি সি লিখবে। আর এখান থেকে শুরু হলো 5 প্রান্তে 1, 2, 3 এটুকু লিখবি। তারপর এখানে যে লুপ হলো 14 থেকে 21 পর্যন্ত যদি লিখতে পারো মনে থাকে লিখবে। এখানে অ্যান্টিকোডন কত হলো 32 থেকে লুপটা অন্তত 32 থেকে 38 পর্যন্ত, বা অ্যান্টিকোডন হলো 34, 35 এবং 36 নম্বর বেস। অতিরিক্ত বাহুতে 6 থেকে 21টি নিউক্লিওটাইড থাকে বা বেস থাকে। তারপর হলো টি সিউডোইরাসিল সি লুপে 54 থেকে 60 পর্যন্ত লুপটা গঠিত হয়। আর অ্যান্টিকোডন মানে অ্যাকসেপ্টার আর্মে এখানে এটা তো দেখালে 76, 75, 74 এটা নির্দিষ্ট, এটা হলো অ্যাকসেপ্টার আর্ম। এটা তোমরা বলে দেবে, লিখে দেবে এবং ছবি আঁকবে।
এরপর দেখি নেক্সট স্লাইড। টিআরএনএর গঠনই এখানে মার্কিং করা নাই। এখানে দেখো এই যে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম ওএস প্রান্ত যেটা বলা হয় 5 প্রাইম থেকে শুরু হয় কিন্তু 1 2 3 এভাবে যাবে। এই যে ডাই হাইড্রো ইউরোডিনাম DIC1 ডাই হাইড্রো ইউরোডিনাম এই পর্যন্ত ডাই হাইড্রো ইউরোডিনাম। তারপর অ্যান্টিকোডোনান, অ্যান্টিকোডন এখানে লেখা নেই, শুধু অ্যান্টিকোডন লেখছে। তিনটা বেজ মিলে অ্যান্টিকোডন 34 35 36 অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন আর্ম এই থেকে এই পর্যন্ত অ্যান্টিকোডন আর্ম। তারপর ভেরিয়েবল আর্ম বা এক্সট্রা আর্ম বা অতিরিক্ত আর্ম যেটা থাকে, যে ছোট এক্সট্রা আর্ম একটা থাকে, সেটা হলো ভেরিয়েবল আর্ম বলা হয় এটা। আর হলো টি সিউডো ইউরিডিন সি আর্ম, এটা সিউডো ইউরিডিন আর্ম, এখানে লেখা গেছে সিউডো ইউরিডিন আর্ম। আর এটা হচ্ছে লুপ আর্মের, এটা আর্ম হলো এই থেকে এই পর্যন্ত, আর লুপটা হলো এত দিকে লুপ আর্ম হলো। আর হলো অ্যামাইনো অ্যাসিড লিঙ্কিং আর্ম, অ্যামাইনো অ্যাসিডকে সংযোগ করে যে আর্ম, সেটা করে অ্যাকসেপ্টার আর্ম বা অ্যামাইনো অ্যাসিড লিঙ্কিং আর্ম। তিনি প্রাইম হয়েছে দেখো ACC। ইন্টারেস্টেড কিন্তু ছবি আঁকবার সময় যদি এইভাবে ছবি আঁকো তাও হবে, তাহলে বাট এই কথাগুলো অন্তত দেখে দিই। আর একটা টিআরএনএ গঠন একই জিনিস হলো 5 প্রাইম 3 প্রাইম। তো এভাবে যাচ্ছে, কোথায় কোন বেসগুলো সেখানে একটু সংক্ষেপে লেখা আছে। ইউরেডিন একটা বেস, এখানে অ্যাডিনিন গুয়ানিন অ্যাডিনিন সিউরিডিন থাকবে এরকম দেখানো আছে। It contains 2 or 3 D residues at different positions. অ্যান্টিকোডন এখানে তিনটা, এই যে 1 2 3 এখানে দেখানো আছে 34 35 36 ওবেল পজিশন, ওবেল হাইপোথিসিস কেটা পরে দেখুন। অ্যান্টিকোডন আর্ম এটা বলা হয়েছে, এক্সট্রা আর্ম এই যে সোডাম টেস্ট আর্ম, এই সিউডোসিয়াম ইত্যাদি ইত্যাদি। এই দেখো আসলে ডিএনএ আরএনএটা থাকে এইভাবে, এত সহজ আমি যে দেখালাম অত সহজভাবে প্যাসে ঈদ করে থাকে না, কি খোলা অবস্থায় থাকে না, থাকে এই অবস্থায় 3 ডাইমেনশনাল পিকচার। এটা কিন্তু এখানেও সহজ করে দেখানো হয়েছে 3 ডাইমেনশন, ওটা হলো 2 ডাইমেনশনাল, এটা হলো 3 ডাইমেনশনাল। এই 5 প্রাইম টু 3 প্রাইম দেখানো হয়েছে। এই যে দেখো এখানে যে 4টা বাহু আছে এবং 5টা লুপ আছে। টি সিউডো ইউরিডিন সি লুপ, এই যে এই লুপটা এই কালারটা এই পর্যন্ত, এই লুপটা হলো সিউরিডিন লুপ। তারপর ডিআইসি লুপ এই কালার এই পর্যন্ত ডিআইসি লুপ। তারপরে অ্যান্টিকোডন লুপ এই কালার থেকে এই পর্যন্ত অ্যান্টিকোডন লুপ। তারপর এইগুলো দেখানো আছে যে সিসিএ টার্মিনাল, মানে 3 প্রাইম প্রান্তে যে অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর বা আর্ম, যেটাকে এখানে সিসিএ এই অংশটা দেখানো হয়েছে। আসলে এটা হলো 3D স্ট্রাকচার, L-shaped folded clover leaf, but all unique, recognized by specific amino acid synthetase. অ্যামাইনো অ্যাসিড সিনথেটিস মানে এটা অ্যামাইনো অ্যাসিড সিনথেটিস একটা এনজাইমের নাম, সেই এনজাইম দ্বারা এটাকে রিকগনাইজ করা হয়েছে। ইউনিক অ্যান্টিকোডনস, অ্যান্টিকোডন এইটা 34 35 36 সমান টিআরএনএ জিনস, টিআরএনএ জিন এর ভিতরে তো আছে জিন তো বডি। এইটা হলো টিআরএনএ গঠন, মোটামুটি এই পর্যন্ত তোমরা দেখবে টিআরএনএ গঠন। তো এরপর যাব জেনেটিক কোডে। আমি আবার একটু বলে যাচ্ছি।
জেনেটিক কোড কাকে বলে আর কি। তো যদি একটা কোষ আঁকি, জেনেটিক কোড কাকে বলে? কোষের সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষণ হয়ে থাকে। কোষের সাইটোপ্লাজমে কোন ধরনের প্রোটিন তৈরি হবে তা কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ দ্বারা নির্দিষ্ট হয়ে থাকে। ডিএনএ কোষের সাইটোপ্লাজমে কোন ধরনের প্রোটিন তৈরি হবে তা কোষের নিউক্লিয়াসে অবস্থিত ডিএনএ দ্বারা নির্দিষ্ট হয়ে থাকে। তো ডিএনএ এটা কিভাবে নির্ধারণ করে? ডিএনএ তার কমপ্লিমেন্টারি বেস তৈরি করে, যে কোনো একটা স্ট্র্যান্ডকে তার কমপ্লিমেন্টারি মানে টেমপ্লেট সূত্র হিসেবে ব্যবহার করে এমআরএনএ তৈরি করে। এখান থেকে এমআরএনএ তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এমআরএনএ। এটাকে বলে ট্রান্সক্রিপশন তৈরি করে এমআরএনএ। তো ডিএনএ যে সংবাদটা পাঠায়, এমআরএনএ তার 3টা বেসকে একত্র করে সেই সংবাদটা ধারণ করে। যেমন এমআরএনএ বেস হল কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরেসিন। এর 3টা বেস, যে কোনো 3টা বেস, একটা বেস না, 4টা বেস না, যে কোনো 3টা বেসকে, যেমন এ ইউ জি, এরকম জি জি এ ইউ জি জি এরকম আর কি। যে কোনো 3টা বেস, একটা বেস একাধিকবার থাকতে পারে, একটা বেস 3বারও থাকতে পারে। 3টা বেসকে একত্র করে একটা সংবাদ সে পাঠায়। কোথায় পাঠায়? রাইবোজোমে পাঠায়। এটা হলো রাইবোজোমে পাঠায়। তো রাইবোজোমের সাথে এসে এই মেসেঞ্জার আরএনএ এই রাইবোজোমের সাথে এসে মিলিত হয়। এই যে মেসেঞ্জার আরএনএ রাইবোজোমের সাথে এসে মিলিত হয়, এটা হলো মেসেঞ্জার আরএনএ। এটা হলো রাইবোজোমের সাব ইউনিটগুলা, রাইবোজোম। এখানে প্রোটিন সংশ্লেষণ হবে। তো কোন ধরনের প্রোটিন তৈরি হবে? ডিএনএ তার একটা সূত্রকে টেমপ্লেট সূত্র হিসেবে ব্যবহার করে মেসেঞ্জার আরএনএ তৈরি করে। মেসেঞ্জার আরএনএ কি করে? এই যে নিউক্লিয়ার মেমব্রেনের যে ছিদ্র রয়েছে, যে ছিদ্র পথ দিয়ে বের হয় সাইটোপ্লাজমে চলে আসে, সাইটোপ্লাজমে চলে এসে রাইবোজোমের সাথে এসে মিলিত হয়। তো মিলিত হয়ে কি হবে? এটা মিলিত হবে কিভাবে? এই যে তার কোড দ্বারা, এমআরএনএর যে 3টা কোডগুলো তো পাশাপাশি সাজানো থাকে, কোড দ্বারা এসে রাইবোজোমের সাথে মিলিত হবে। এই 3টা বেসকে একত্রে জেনেটিক কোড বলা হয়ে থাকে। 3টা এমআরএনএর 3টা বেস যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, অথবা অ্যামাইনো অ্যাসিডের বলতে পারি যে প্রোটিন সংশ্লেষণের সূচনা, প্রোটিন সংশ্লেষণের সমাপন এবং 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে যে সংকেতের মাধ্যমে, সেটাকে বলা হয় জেনেটিক কোড। টোটাল 64টি জেনেটিক কোড রয়েছে। জেনেটিক কোড কিন্তু নির্দিষ্ট 64টি জেনেটিক কোড রয়েছে। 64টি জেনেটিক কোডের ভিতরে 61টি জেনেটিক কোড কার্যকরী, আর 3টা কোড কার্যকরী নয় সেটা বলা যাবে না, এরা কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে না আর কি। তাহলে জেনেটিক কোডের যে একটি বৈশিষ্ট্য দেখি, তাহলে আমি বলবো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরেসিন এই 4টা বেসকে জেনেটিক কোড অক্ষর বলা হয়। কোড, জেনেটিক কোড। 2 নম্বরে যদি বলি জেনেটিক কোড ট্রিপল ইন নেচার, ট্রিপল ইন নেচার, ত্রয়ী প্রকৃতি, 3টা বেস মিলে একটা জেনেটিক কোড হয়, সেটি হলো ট্রিপল ইন নেচার। জেনেটিক কোড ডিজেনারেট ধরনের, জেনেটিক কোড ডিজেনারেট ইন নেচার, জেনেটিক কোড ডিজেনারেট ধরনের। ডিজেনারেট ধরনের বলতে বোঝানো হয়েছে একাধিক কোড মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। আমরা জানি 20টা অ্যামাইনো অ্যাসিড আছে যা প্রোটিন তৈরি করে, আর হলো জেনেটিক কোড হলো 64টা। তাই 64টার ভিতর 3টা যদি বাদ দেই, তারপর যদি বলি 61টা, এই 61টা জেনেটিক কোড 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তো কোডের সংখ্যা বেশি, অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কম। বেশি কোড কম অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, দ্যাট ইজ
যে ডিজেনারেসি অফ জেনেটিক কোড, এটিকে বলে ডিজেনারেট। অর্থাৎ এমন একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে হলে একাধিক অ্যামাইনো অ্যাসিড একাধিক জেনেটিক কোডের দরকার। এই ব্যাপারটিকে বলে ডিজেনারেট ধরনের, অর্থাৎ জেনেটিক কোড ডিজেনারেট ধরনের, সব সময় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই জেনেটিক কোড ডিজেনারেট ধরনের। 4 নম্বর বলতে পারি জেনেটিক কোড কখনো ওভারল্যাপ করে না। জেনেটিক কোড কখনো ওভারল্যাপ করে না। কোডগুলো কিভাবে থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, তো এমআরএনএ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, এরকম থাকে। এটা একটার উপরে আর একটু উঠে যায়, তো ইউ এখানে সি উঠে গেল না, এখানে জি উঠে গেল না, এটা বলা হয়েছে যে ওভারল্যাপ করে না। আর নন ওভারল্যাপিং, জেনেটিক কোড ইজ নন ওভারল্যাপিং, নন ওভারল্যাপিং। কমালেস, কমালেস, কোনো কমা নাই, মানে বিরতি নাই। যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, যে গ্যাপ দিলাম, এখানে গ্যাপ আছে, আবার ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, এরকমের কোনো গ্যাপ নাই, এটা কন্টিনিউয়াস, এখানে কোনো গ্যাপ থাকবে না, এটা কন্টিনিউয়াসলি থাকবে জেনেটিক কোড। সো ইট ইজ কল্ড জেনেটিক কোড ইজ কমালেস, কোনো বিরতি নাই। Sometimes genetic code is ambiguous type. Genetic code is ambiguous type. Ambiguous type, sometimes genetic code is ambiguous type. Ambiguous type মানে কি? হেজিটেশন, দ্বিধাদ্বন্দ্ব, কোনটা হবে সেটা যখন বোঝা যায় না, তখন সেটাকে বলে ambiguous type। যেমন জিজিএ একটা ambiguous type জেনেটিক কোড, একটা নির্দিষ্ট একটাই আছে। 64টি জেনেটিক কোডের মধ্যে একটা হলো ambiguous জেনেটিক কোড, জিজিএ। এটা ambiguous কেন? এই জেনেটিক কোডটা দুইটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, গ্লাইসিন and glutamic acid, এই দুইটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, গ্লাইসিন এবং গ্লুটামিক অ্যাসিড। জিজিএ একটা জেনেটিক কোড দুইটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তাহলে এটা এমআরএনএ যেখানে জিজিএ আছে, তখন কোন অ্যামাইনো অ্যাসিড, টিআরএনএ কোন অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসবে? গ্লাইসিনকে বহন করে নিয়ে আসবে না গ্লুটামিক অ্যাসিডকে বহন করে নিয়ে আসবে? এই যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে বহন করবে তো টিআরএনএ। টিআরএনএ কোন অ্যামাইনো অ্যাসিডকে, জিজিএ আছে এমআরএনএ, কোন অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসবে? গ্লাইসিনকে না গ্লুটামিক অ্যাসিডকে? এটা একটা হেজিটেশন তৈরি, একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি। দ্যাট ইজ ambiguous type. That is genetic code is ambiguous type. Sometimes and very few times ambiguous, যেহেতু এটা একটাই আছে জেনেটিক কোড জিজিএ, ভালো করে মনে রাখতে হবে জিজিএ, এটা দুইটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, গ্লাইসিন এন্ড গ্লুটামিক অ্যাসিড। তো যেখানে এমআরএনএর জিজিএ আছে, এখন এই জিজিএ থাকার কারণে কোন অ্যামাইনো অ্যাসিডটা আসবে? গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড আসবে না গ্লুটামিক অ্যামাইনো অ্যাসিড আসবে? সেটা একটা সন্দেহ, একটা দ্বিধাদ্বন্দ্ব, হেজিটেশন তৈরি হয় টিআরএনএর মধ্যে। তখন এই ব্যাপারটাকে বলা হয় ambiguous type of genetic code। তারপর এই হলো একটা বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। উদাহরণ হলো জিজিএ গ্লাইসিন এন্ড গ্লুটামিক অ্যাসিড দুইটাকে নির্দেশ করে। জেনেটিক কোড maximum type is universal. Universal that means কি? সব প্রাণীর ক্ষেত্রে, সব উদ্ভিদের ক্ষেত্রে জেনেটিক কোড একই ধরনের। সব উদ্ভিদের বা প্রাণীর ক্ষেত্রে, যেমন একটা হাতির জিনোটাইপ মানে জেনেটিক কোড যেরকমের, একটা মাছির জিনোটাইপও সেরকমের, একটা ব্যাকটেরিয়ার জিনোটাইপ যেরকম, একটা মানুষের জিনোটাইপও সেরকমের। এই যে ইউনিভার্সাল, এই ব্যাপারটি বলেছি ইউনিভার্স জেনেটিক কোড ইজ ইউনিভার্সাল, অর্থাৎ 64টি জেনেটিক কোড সবার দেহেই আছে। 64 জেনেটিক কোড সবার দেহে, এবং এর ভিতরে 61টি কার্যকর, এটা সবার দেহে। 3টা কোড সমাপনীকরণ, সেটা সবার দেহে। এই জন্য এই জেনেটিক কোডকে বলা হয়, আবার মনে করো ট্রিপ্টোফ্যান, যে আমাদের যে কোড দ্বারা নির্দিষ্ট হয়, হাতির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই জেনেটিক কোড, দ্যাট ইজ ইউনিভার্সাল। জেনেটিক কোড সামটাইমস ইজ স্পেসিফিক ওভার specific, genetic code sometimes specific বৈশিষ্ট্য বহন করে। সেটা কি? স্পেসিফিক, অর্থাৎ একটা নির্দিষ্ট জেনেটিক কোড, একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, সেটাকে বলে স্পেসিফিক জেনেটিক কোড। এরকমের দুইটা জেনেটিক কোড আছে, একটা হলো AUG, স্পেসিফিক জেনেটিক কোড দুইটা, AUG, এবং আরেকটা হলো UGG।
দুইটা জেনেটিক কোড স্পেসিফিক। কেন স্পেসিফিক? এই দুইটা জেনেটিক কোড দুইটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। এটা হলো মিথিওনিনকে নির্দেশ করে, মিথিওনিন, ফর্মাল মিথিওনিন বা মিথিওনিনকে নির্দেশ করে, আর এটা করে ট্রিপ্টোফ্যান। এই দুইটা জেনেটিক কোড, এই যে AUG, এটা মিথিওনিন বা ফর্মাল মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, অন্য অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে না। আবার UGG, এটা ট্রিপ্টোফ্যান, শুধু ট্রিপ্টোফ্যানকে নির্দেশ করে। একটা কোড একটা অ্যামাইনো অ্যাসিডকে, একটা কোড একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। সুতরাং এটা হলো স্পেসিফিক। তাই জেনেটিক কোড কখনো কখনো স্পেসিফিক ধরনেরও, এবং এরকম দুইটা স্পেসিফিক কোড আছে। একটা হলো AUG, AUG-কে আবার সূচনাকারী কোডনও বলা হয়। সূচনাকারী কোডন মনে রাখবে, ইনিশিয়েশন কোডন, সূচনাকারী কোডন AUG, সূচনাকারী কোডন AUG। ফর্মাল মিথিওনিন, এটা আদি কোষের ক্ষেত্রে ফর্মাল মিথিওনিনকে নির্দেশ করে, আর প্রকৃতি কোষের ক্ষেত্রে মিথিওনিনকে নির্দেশ করে। তাই অ্যামাইনো অ্যাসিড কোডিং সংশ্লেষণ যখন শুরু হবে তখন সূচনাকারী কোডন AUG। সব প্রাণীর ক্ষেত্রে সাধারণত এটা AUG হয়ে থাকে। কাজে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা হবে ইউক্যারিওট ক্ষেত্রে বলো, আদি কোষের ক্ষেত্রে, তাহলে সেটা হবে ফর্মাল মিথিওনিন, তারপর অন্যান্য অ্যামাইনো অ্যাসিডগুলো এসে বসবে। তো এটা হলো স্পেসিফিক কোডও বটে এবং ইনিশিয়েশন কোডও বটে। বাট ট্রিপ্টোফ্যানের ক্ষেত্রে এটা হলো স্পেসিফিক কোড UGG। তারপর হলো জেনেটিক কোডের প্রান্ত আছে। জেনেটিক কোডের প্রান্ত আছে, দ্যাট মিন্স কি এটা কাজ করে 5 প্রাইম টু 3 প্রাইম এর দিকে জেনেটিক কোড কাজ করে থাকে। কাজে জেনেটিক কোডের প্রান্ত আছে। আরেকটা কথা বলি, অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসি ইজ কনফাইন্ড, এই যে জেনেটিক কোড ডিজেনারেট ধরনের। কেন ডিজেনারেট ধরনের হয়, সেটা কেন হয় এটা যদি এইভাবে লিখি, অলমোস্ট all of the degeneracy almost all of the degeneracy is confined to the third codon position. অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসির ব্যাপারটা তো বললাম আর কি। 61টা জেনেটিক কোড 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। কাজে কোডের সংখ্যা বেশি আর অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কম, এটা হলো ডিজেনারেসি। কারণ একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক জেনেটিক কোডের দরকার। কেন এরকমের হয় সেটাই হলো এই ব্যাপারটা। অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসি ইজ কনফাইন্ড টু দ্য থার্ড কোডন পজিশন। কোডের যে 3 নম্বর পজিশন আছে, 1 2 3, মানে করে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন একটা কোড, 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর। এই ডিজেনারেসিটা 3 নম্বর পজিশনের বেজের কারণে। সেটা কেন? এখান থেকেই তৈরি হয়েছে ওবেল হাইপোথিসিস। সেই ওবেল হাইপোথিসিস তোমাদের দেখাবো, তখন বুঝতে পারবে কেন অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসিস কনফাইন্ড টু দ্য থার্ড কোডন পজিশন, এবং এর কারণে ডিজেনারেসি হয়। ওবেল হাইপোথিসিস মনে আছে তোমাদের? ওবেল হাইপোথিসিস আবার আজকে দেখাবো। এই হলো জেনেটিক কোডের বৈশিষ্ট্য। এখন আমি আবার স্লাইডে ফিরে যাচ্ছি। এখান থেকে তোমাদের এখন আমি দেখাবো যে জেনেটিক কোড ত্রয়ী প্রকৃতি, সেটা প্রমাণ করে দেখাতে হবে। আবার জেনেটিক কোড ডিজেনারেট ধরনের, সেটা প্রমাণ করে দেখাতে হবে। আবার জেনেটিক কোডের ওবেল হাইপোথিসিস ব্যাখ্যা করবো, সেটা আমি স্লাইডে দেখাবো। কোড ডিকশনারি, প্রথমে দেখি একটু কোড ডিকশনারি। আমরা জানি যে 64টা কোড 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, সেইটা আর কি। 64টা কোড 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, 61টা কোড 20টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। এখানে আরেকটা বলা নেই, 3টা কোড হলো সমাপনী কোডন, UAA, UAG এবং UGA। এই 3টা 64-এর ভিতরে 61টা বললাম। আর 3টা কোড কি অর্থহীন? অর্থহীন নয়, এটাকে ননসেন্স কোডন যদিও বলে, আসলে এটা ননসেন্স না, এটা বিশাল ভূমিকা রয়েছে। প্রোটিন সংশ্লেষণ সমাপন করতে হলে ওই 3টা জেনেটিক কোড লাগবে। সেই 3টা জেনেটিক কোড হলো UAA, UAG, UGA, মনে রাখবি UAA, UAG এবং UGA। বাকি যে 61টা কোড সে 20টা অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। এবং এইটা একটা ছন্দবদ্ধভাবে আমরা পরীক্ষা যদি আসে যে কোড ডিকশনারি বর্ণনা করবো, কোড ডিকশনারি সম্পর্কে লেখবো, টিকা কোড ডিকশনারি, তখন এটা সহজভাবে লেখার জন্য এমনিও লেখা যায়, মানে স্বাভাবিকভাবে বা সহজভাবে বোঝার জন্য এই ব্যাপারটা আমরা ফলো করতে পারি। এটা ফার্স্ট লেটার, এই বাম দিকে ফার্স্ট লেটার, উপরে হলো সেকেন্ড লেটার, ডান দিকে হলো থার্ড লেটার। মানে কি ফার্স্ট লেটার
শুরু করলো ইউ সি এ জি, চারটে তো জেনেটিক কোড বা মানে প্রতীক ইউ সি এ জি। এখানে একটা ঘরে, এখানে চারটা ঘরে একটা একটা করে, এখানে চারটা ঘরে একটা করে ইউ সি এ জি, একই জিনিস ইউ সি এ জি। আর ডান দিকে থার্ড লেটার যেটা একটা ঘরে চারটা কোড, ওই ইউ সি এ জি, ইউ সি এ জি, এগুলো থার্ড লেটার বলা হয়েছে। তারপর কিভাবে হবে ইউ, এই ইউ ইউ এখান থেকে ইউ যাবে ইউ ইউ ইউ, তারপর আবার ইউ সি, এই ইউ কন্টিনিউয়াস এটা কনস্ট্যান্ট থাকবে ইউ সি সি, দ্য ইউ এটা ইউ 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 সরি এটা ইউ ইউ সি এটা আসবে ইউ 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 সি, তারপর আবার আসবে ইউ ইউ এ, তারপর আবার আসবে ইউ ইউ জি, ইউ ইউ জি, এইভাবে ইউর কাজ হয়ে গেল। এখন সি আবার দেখো সি কন্টিনিউয়াস ধরবো, এটা চারটা যাবে এখান থেকে চারটা আসবে ইউ সি ইউ সি ইউ ইউ সি ইউ ইউ, এইটা এই ইউ, তারপর সি ইউ সি সি ইউ সি সি ইউ এ সি ইউ এ সি ইউ জি সি ইউ জি। এইভাবে এখানে 64টা কোড আছে এবং কোন কোড কোন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে সেটাও লেখা আছে এখানে। যেমন ইউ 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 সি এই অ্যামাইনো অ্যাসিডের ফিনাইল, পিএইচি সংক্ষেপে লেখা ফিনাইল। তারপরে যেটা জেনেটিক কোড এলইউ লিউসিন, লিউসিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তার পরবর্তী দেখো এক মানে ফিনাইলের জন্য দুইটা জেনেটিক কোড, আর অধিকও থাকতে পারে ফিনাইলের জন্য ইউ 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 ইউ, সেগুলি তো ডিজেনারেসি। কারণ সেরিনের জন্য এখানেই দেখা যায় চারটা জেনেটিক কোড ইউ সি ইউ ইউ সি সি ইউ সি এ ইউ সি জি, এই চারটাই সেরিন অ্যামাইনো অ্যাসিডের জন্য। স্টপ কোডন তিনটা দেখো, স্টপ কোডন ইউ এ বলছিলাম ইউ এ জি এবং ইউ জি, এই চারটা হলো, এই তিনটা হলো স্টপ কোডন ইউ 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 এ ইউ এ জি এবং ইউ জি, স্টপ কোডন এই তিনটা স্টপ কোডন। তারপর ইউ এ ইউ ইউ এ সি টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড, তারপর সিস্টিডিন ইউ জি ইউ ইউ জি সি সিস্টিডিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। এই যে বেসগুলো আর্জিনিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, এই বেসগুলো হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। অর্থাৎ 20টা অ্যামাইনো অ্যাসিড এখানে এই যে সূচনাকারী কোডন এইউজি মিথিওনিন এমটি মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড এইউজি সূচনাকারী কোডন। এইটা হলো জেনেটিক কোড ডিকশনারি। যদি অ্যামাইনো অ্যাসিডের নামগুলো লিখে দিতে পারো ভালো, যদি না পারো তাহলে অন্তত এই যে মানে বেসগুলো জেনেটিক কোডগুলো যেভাবে সজ্জিত আছে সেইগুলা তোমরা লিখে দেবে, দ্যাট ইজ কোড ডিকশনারি। এটা ওইরকমই কোড ডিকশনারি। এটা বলা হয়েছে তিনটা বেস মিলে যে জেনেটিক কোড এটিজি, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড ফর অন অ্যামাইনো অ্যাসিড, অন অ্যামাইনো অ্যাসিড, তিনটা অ্যামাইনো অ্যাসিডের জন্য তিনটা কোড। এটাও কোড ডিকশনারি। আমার লেখা একটা অংশ, এটা যদি একটু দেখি জেনেটিক কোড ট্রিপল ইন নেচার। কেন ট্রিপল ইন নেচার? যদি একটা বেস মিলে একটা জেনেটিক কোড হতো তাহলে কি হতো? একটা বেস মিলে একটা জেনেটিক কোড হলে এ জি সি ইউ, আমরা জানি চারটা কোড অক্ষর, চারটা যারা চারটা কোড চারটা অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করতে পারতো। ডাবলেট কোডন যদি হয়, অর্থাৎ দুইটা বেস মিলে যদি একটা জেনেটিক কোড হয় তা সে 16ভাবে সর্বোচ্চ 16ভাবে সজ্জিত হতে পারে। তো 16ভাবে সজ্জিত হলে 16টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে, কিন্তু আমার অ্যামাইনো অ্যাসিড আছে 20টা, তাহলে সেটাও হবে না। তিনটা বেস মিলে যখন হয় তখন কি হয়? তিনটা বেস, ওই যে কোড ডিকশনারি, এটাও কোড ডিকশনারি, এভাবেও লিখতে পারবো, বুঝতে হবে সেটা কিভাবে লিখছে। ট্রিপল কোড, ট্রিপল ইন নেচার, এখানেই 64টা জেনেটিক কোড আছে এবং সে 20টা অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। এখানে তিনটা অ্যামাইনো অ্যাসিড আছে, তিনটা জেনেটিক কোড আছে, সমাপনী কোড সেটাও আছে। কিভাবে? এ এ এ যদি এখানে দেখতে যাই, এ এ এখানে এ নিলাম, এই এ এখানে নিলাম ডাবল এ এ, তারপর কি এ জি এ সি এ ইউ, এইভাবে যদি যাই মানে তিনটা তো এ এ এ এ এ জি এ এ জি, এই যে এটা জি থাকবে সি থাকবে ই থাকবে, বাট এগুলো ডাবল হয়ে যাবে এ এ জি এ এ সি এ এ ইউ। বুঝে গিয়েছি কিনা? এভাবে লিখতে পারবে। ওই যে ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার যদি মানে সময় বেশি লাগে তাহলে এভাবে করতে পারি, বাট এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, একটু বুঝতে হবে। এ এ এখান থেকে যেতে হবে, এ নিয়েছি, এখানে ডাবল এ তাই, আর এখানে ট্রিপল যেটা ট্রিপল এ, এখানে কিন্তু এ কম মানে
কনস্ট্যান্ট, দুইবার এ হবে, তার সাথে প্রথম এডিনিন, তারপর গুয়ানিন, তারপর সাইটোসিন, তারপর ইউরাসিন। তারপর এখানে এজি কন্টিনিউয়াস থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এজি থাকবে, দেখো এজি এজি এজি, তারপর এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন। তারপর এসি কন্টিনিউয়াসলি বা কনস্ট্যান্ট থাকবে, এসি তার সাথে এডিনিন, এসি গুয়ানিন, এসি সাইটোসিন, এসি ইউরাসিন, এইউ এভাবে, এইউ তারপর এডিনিন, গুয়ানিন, এইভাবে 64 পর ইট ইজ জেনেটিক কোড। এবং এটা হলো ট্রিপল ইন নেচার, জেনেটিক কোড যে ট্রিপল ইন নেচার। কোড ডিকশনারি যদি বলে তখন ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার ওইভাবে দেখাতে পারে। আর যখন বলবে যে জেনেটিক কোড ট্রিপল ইন নেচার, তখন এইটাও দেখাতে হবে, এটা দেখাতে হবে, এটা দেখাতে হবে। যে এই 64টি কোড 20টি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, 61টি 20টি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এবং এইটা কোড যে কোনো প্রোটিন সংশ্লেষণের সমাপনী করে। এখন দেখাবো যে জেনেটিক কোড ডিজেনারেট ধরনের, সেটা কিভাবে প্রমাণ করে। প্রমাণ করো যে জেনেটিক কোড ডিজেনারেট ধরনের, বললাম আমি যে ডিজেনারেট ধরনের হয়ে গেল, সেটা না তো। সেইটা আমি সংক্ষেপে যদি বলি, বহু বছর গবেষণার ফলে ইহাই আবিষ্কৃত হয়েছে যে 64টি সংকেতই ব্যবহৃত হয়। এবং ট্রিপ্টোফ্যান এবং মিথিওনিন ছাড়া, ট্রিপ্টোফ্যান যে স্পেসিফিক করেন দুইটা, ট্রিপ্টোফ্যান এবং মিথিওনিন, ট্রিপ্টোফ্যান এবং মিথিওনিন ছাড়া প্রত্যেকটি অ্যামিনো অ্যাসিডের জন্য 2 বা 2 এর অধিক সংকেত কাজ করে। যেমন লিউসিন, সেরিন আর জেনিন, এই 3টে অ্যামিনো অ্যাসিডের প্রত্যেকটার জন্য 6টি সংকেত দ্বারা, প্রত্যেকটার জন্য 6টি সংকেত। তাই 3টে অ্যামিনো অ্যাসিডের জন্য 6টা, 318টি দরকার। তারপর ভ্যালিন, থ্রিওলিন, অ্যালানিন, গ্লাইসিন, প্রোলিন, মুখস্থ করতে হবে। এর প্রত্যেকটার জন্য 4টি সংকেত দরকার, 4টা জেনেটিক কোড দরকার। তো 4টা সংকেত এখানে, তো 4টা, 5টার জন্য 5টা অ্যামিনো অ্যাসিডের জন্য 4টা, 4 5 20টা কোড দরকার হবে। আইসোলিউসিন একটা অ্যামিনো অ্যাসিডের জন্য 3টা জেনেটিক কোড, একটা 1 from 3 এবং 3টা জেনেটিক কোড। তারপর ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, হিস্টিডিন, গ্লুটামিন আর অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, লাইসিন, সিস্টিন, 20টা অ্যামিনো অ্যাসিডের নাম মুখস্থ করতে হবে। এখানে 9টা অ্যামিনো অ্যাসিড, প্রত্যেকটার জন্য 2টা সংকেত দেয়, তাহলে 9 × 2 18টা। এখন এগুলো যোগ করলে কত হয়? যোগ করলে 59টি হয়, 59 মানে 59 হয়। তারপর আমরা যদি দুইটা স্পেসিফিক কোড 59 + 2 মানে 100টি হলো, 100টি জেনেটিক কোড 20টা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। বা 64টির কোড কি আমরা জানি, 3টা হলো স্টপ কোডন, তো 3 যোগ করলে 64টা কোডন। দ্যাট ইজ জেনেটিক কোড ইজ ডিজেনারেট টাইপ। এটা এখানে প্রমাণ করে দেখানো হলো। আবার বলছি, এটা মুখস্থ রাখতে হবে। লিউসিন, সেরিন, আর্জিনিনের জন্য 6টা, ভ্যালিন, থিওনিন, অ্যালানিন, গ্লাইসিন, প্রোলিনের জন্য 4টা জেনেটিক কোড দরকার, আইসোলিউসিনের জন্য 3টা, ফিনাইল অ্যালানিন, টাইসিন ইত্যাদির জন্য 2টা। এইভাবে করলে হয় 59টা। আর আমরা জানি মিথিওনিন এবং ট্রিপ্টোফ্যান হলো 2টা স্পেসিফিক কোড, সেই 2টা যোগ করলে 100টি কোড। আর 3টা হলো স্টপ কোডন, ইউ এ এ, ইউ এ জি এবং ইউ জি, 64টা জেনেটিক কোড। দ্যাট ইজ জেনেটিক কোড। জেনেটিক কোড প্রোটিন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই জন্যই জেনেটিক কোডটা তোমাদের দেখানো হলো। Obel hypothesis. Almost all of the degeneracies confined to the third codon position. তো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ডিজেনারেসি কেন হয়? এই ওবেল থার্ড কোডন পজিশনটা অস্থায়ী, মানে অস্থিতিশীল। অস্থিতির কথার অর্থ হলো ওবেল। ওবেল কোনো বিজ্ঞানীর নাম না, এটা দিয়েছিলেন ক্রিপের হাইপোথিসিস। এটা কিন্তু ওবেল হাইপোথিসিস, বাট এর নাম হলো, মানে এটা আবিষ্কৃত হলো অরসন নাই ক্রিক। অরসন নাই ক্রিক যে ডিএনএ আবিষ্কার করেছেন, সেই ক্রিক এটা 1966 সালে এই ওবেল হাইপোথিসিস দিয়েছিল। তো এখানে ব্যাপারটা হলো, বিজ্ঞানীরা প্রথম চিন্তা করলেন যে যেহেতু কোষে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, তাই কোষে টিআরএনএর সংখ্যা 20টা হতে পারে, অথবা যেহেতু 64টা জেনেটিক কোড আছে, 64টা টিআরএনএ থাকতে পারে। কিন্তু বিজ্ঞানীরা 1960-এর দশকে গবেষণা করে দেখলেন যে কোষে টিআরএনএর সংখ্যা হলো 30 থেকে 40 বা 41টা। কোষে টিআরএনএর সংখ্যা হলো 40 থেকে 41টা। তাহলে দেখা যাচ্ছে 20টা অ্যামাইনো অ্যাসিডের সেটাও সংখ্যা নয়, আর 64টা জেনেটিক কোড আছে সেই সংখ্যায়ও টিআরএনএ থাকে না। টিআরএনএ থাকে 31 বা 30 থেকে 41 বা 40 এরকম টিআরএনএ থাকে কোষে। তো তাহলে ব্যাপারটা কিভাবে? তখন কে 1966 সালে এই ওবেল হাইপোথিসিসটা ব্যাখ্যা করলেন। ব্যাখ্যায় কি বলা আছে? বলা আছে অলমোস্ট অল অফ দ্য ডিজেনারেসিস কনফাইন্ড টু দ্য থার্ড কোডন পজিশন। এই যে কোডের দেখো এমআরএনএ
5 প্রাইম টু 3 প্রাইম এটার কোড 1 2 3 পজিশন এ জি সি জেনেটিক কোড একটা কোড এ জি সি থার্ড কোডন হলো সি হলো থার্ড কোডন এর অ্যান্টিকোডন কি অ্যান্টিকোডন হবে 3 প্রাইম টু 5 প্রাইম এখানে 5 প্রাইম থেকে সব সময় মার্কিং হবে এর কমপ্লিমেন্টারি বেস এটা টিআরএনএ টিআরএনএ কিন্তু এই অ্যান্টিকোডন সহ এখানে এসে বসবে আর কি টিআরএনএ এর গঠনই কিন্তু অ্যান্টিকোডন লুপ এটা একটা অ্যান্টিকোডন লুপই বলতে পারো অ্যান্টিকোডন লুপ অ্যান্টিকোডন টিআরএনএ এর অ্যান্টিকোডন লুপ এর কমপ্লিমেন্টারি বেস সি হলো জি জি হলো সি এ হলো ইউ টাইমিনের প্রবৃত্তি ইউ আছে আরএনএ ইউ তো অ্যান্টিকোডন এটা হলো কোডন কোডের যে কমপ্লিমেন্টারি বেস সেটা হলো অ্যান্টিকোডন কোডের কমপ্লিমেন্টারি বেস হলো অ্যান্টিকোডন কোড শুরু হয় 5 প্রাইম টু 3 প্রাইম অ্যান্টিকোড এখানে দেখেন 3 প্রাইম টু 5 প্রাইম তো এর মার্কিং হবে কিন্তু 1 2 3 5 প্রাইম থেকে 1 2 3 অর্থাৎ কোডের যেটা 3 নম্বর পজিশন অ্যান্টিকোডনের সেটা হলো 1 নম্বর পজিশন কোডের যেটা 3 নম্বর পজিশন অ্যান্টিকোডনের সেটা হলো 1 নম্বর পজিশন তো সি জায়গায় জি জি জায়গায় টু সি এর জায়গায় কিউ ঠিকই আছে থার্ড কোডন পজিশনটা বলা হয়েছে মানে মানে স্থির নয় এটা স্থির নয় কেন এই জায়গাটা বাঁকা বাঁকা হবার কারণে এই যে অ্যান্টিকোডন যে লুপটা আছে এই লুপটা বাঁকা বাঁকা হবার কারণে এইটা এই গুয়ানিন এই সাইটোসিনের সাথে ভালোভাবে বন্ধন তৈরি করতে পারে না তখন কি হয় তখন এই সাইটোসিনের পরিবর্তে গুয়ানিন অন্য কোনো বেজের সাথে এসেও বন্ধন তৈরি করতে পারে এই গুয়ানিন মানে অ্যান্টিকোডনটা ঠিক থাকবে কোডনটা চেঞ্জ হয়ে যেতে পারে অ্যান্টিকোডন ঠিক থাকে কোডন সির জায়গায় মানে ইউ চলে আসলো তখন কি হয় তখন একটা অপ্রচলিত জোর গঠিত হয় হ্যাঁ তখন কি হয় এই কোড একাধিক এই অ্যান্টিকোড একাধিক কোডকে ডিকোড করতে হয় একটা কোড একাধিক একটা অ্যান্টিকোড একাধিক কোডকে ডিকোড করতে পারে যেমন এই উদাহরণ দেওয়া হয়েছে ইউসিজি এর সাধারণত সির সাথে পেয়ার করবে বাট এখানে দেখা যাচ্ছে এ জি এ ইউসিজি তো ঠিক আছে ইউসিজি ঠিক আছে বাট এ জি ঠিক আছে থার্ড নম্বর পজিশনের যে বেসটা সি এটা চেঞ্জ হয়ে ইউ হয়ে গেল তাহলে কি এটা একটা অপ্রচলিত জোর হলো তাহলে এখানে তো প্রচলিত জোর তো এইটা সির সাথে সে বন্ড তৈরি করবে তাহলে দেখা যায় যে 3 নম্বর পজিশনে থাকলে এটা একটা অস্থিতির অবস্থা হয় সে ইউর সাথেও বন্ধন তৈরি করতে পারে তাই একাধিক কোডকে সে ডিকোড করতে পারলো এই কোডকে এসিজিকে এসি এজিসিকেও সে কোড করলো এবং এজি ইউকেও সেও কোড করলো বা ডিকোড করলো এজিসিকেও সে এই অ্যান্টিকোড ডিকোড করলো এবং এজি ইউকেও সে ডিকোড করলো পরের আর একটা উদাহরণ একই 3 নম্বর পজিশন এটা হলো 1 নম্বর পজিশন এটা মনে রাখতে হবে এখানে আছে এ এখানে আছে ইউ ইউ ঠিক থাকবে কিন্তু এখানে ইউ ঠিক আছে দেখো এটা 3 নম্বর পজিশন এটা অস্থিতি এই যে এটা লুপের কারণে এটা সমান্তরাল না কিন্তু এটা অস্থির এই যে একটা অস্থিতির অবস্থা থাকে এবং এটাও তাই ইউ এর সাথে বন্ধন তৈরি না করে এখানে জির সাথে বন্ধন তৈরি করবে তাহলে সে একেও কোড করতে পারে একেও কোড করতে পারে তাহলে একটা অ্যান্টিকোড একাধিক কোডকে ডিকোড করতে পারে তাহলে কি হলো ব্যাপারটা একটা অ্যান্টিকোড একাধিক কোডকে ডিকোড করে অ্যান্টিকোড কার সাথে থাকে টিআরএনএর সাথে থাকে এই জন্য কম সংখ্যক টিআরএনএ মানে কম সংখ্যক কি 30 থেকে 40টা টিআরএনএ 64টা অ্যান্টিকোডকে 64টা কোডকে ডিকোড করতে পারে এই কারণে এই যে ওবেল হাইপোথিসিস অস্থিতি 3 নম্বর পজিশনের কোডটা যে অস্থিতি সেই কারণে এটা একাধিক কোডকে ডিকোড করতে পারে তো এই হলো ওবেল হাইপোথিসিস আর একটা উদাহরণ আছে আচ্ছা এটা যেমন সিসিআই ইনোসিন ইনোসিন একটা ব্যতিক্রমী বেজ আর কি টিআরএনএ তো বলছি টিআরএনএ অনেক সময় ব্যতিক্রমী বেজ থেকে ইনোসিন এটা সির সাথে সাধারণত করে কমপ্লিমেন্ট করে বা বন্ধন তৈরি করে বাট এই ইনোসিন ইউর সাথেও বন্ধন তৈরি করতে একই কারণে এই ইনোসিন এর সাথেও বন্ধন তৈরি করতে পারে তাই এক ইনোসিন এখানে দেখেন 3টার সাথে বন্ধন তৈরি করতে পারে এই কারণে একাধিক অ্যান্টিকোড একটা কোড একটা অ্যান্টিকোড একাধিক কোডকে ডিকোড করতে পারে আবার বলছি একটা অ্যান্টিকোড একাধিক কোডকে ডিকোড করতে পারে অ্যান্টিকোড সাধারণত টিআরএনএ এর মনে রাখবে টিআরএনএ যে দেখো টিআরএনএ গ্লাইসিন এই টিআরএনএ গ্লাইসিন এইটা থাকে টিআরএনএ গ্লাইসিন ইনোসিসিসি আই থাকবে আর এই কোড কি জিজিসি সাধারণত
বাড়ছে, জি জি ইউর সাথেও বন্ধন তৈরি করতে, জি জি এর সাথেও বন্ধন তৈরি করতে পারে। তাহলে টি এর অনেক কম সংখ্যক 35-40টা, সে 64টা কোডকে ডিকোড করতে পারে। দ্যাট ইজ জেনেটিক কোড। আজকে এই পর্যন্তই তোমাদের। আগামী ক্লাসে ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন এটা পড়াবো। ভাষা তোমরা এটা যে দেখবে রাইবোজোমের গঠন, টিআরএনএর গঠন, জেনেটিক কোড সম্পর্কে ভালো করে পড়বে। আগামী ক্লাসে ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন সম্পর্কে তোমাদের আলোচনা হবে। ভালো থাকো তোমরা সবাই, সবার জন্য দোয়া করবে, পরস্পর দোয়া করো, আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোর বলার অপেক্ষা রাখে না। সাবধানে চলতে হবে, সবাইকে সাবধান করবে, নিজেও সাবধানে চলবে এবং সবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদের এই মহা দুর্যোগ থেকে মুক্তি দিয়ে দেবে। খোদা হাফেজ।